আপনি এটা কি করলেন? আপনি ওনাকে মারলেন কেন? কেন মেরেছে এটা আমাকে জিজ্ঞেস না করে এই ছোট লোকের বাচ্চাকে জিজ্ঞেস করুন। আমি এই ফাঁসির আসামিকেই বিয়ে করব। এখন পর্যন্ত যতজন কয়েদি জেলখানায় এসেছে তার পিছনে কোনো না কোনো কারণ ছিল। আপনাকে আমি যতবার জিজ্ঞাসা করেছি কোনোবারই আপনার কারণটা আমাকে বলেনি। আপনি বারবার বলেছেন আপনি খুন করেছেন। আজকের পর কালকে আপনার ফাঁসি হয়ে যাবে। তার আগে আমি শুনতে চাই আপনার পিছনের কাহিনীটা। স্যার, রাইটটা পার হইলেই আমার ফাঁসি। একজন ফাঁসির আসামের পুরনো কথা শুনে আপনি কি করবেন? আমার পেছনে অনেক লম্বা কাহিনী, কইতে গেলে অনেক সময় লাগবে। আমার মতো গরিবের কথা শোনার মতো সময় কারো হাতে হইব না। কি স্যার, আপনার কাছে সময় আছে আমার এই কথাগুলো শোনার? হ্যাঁ, আমি শুনবো। আপনি বলেন আপনার কাহিনীটা, আমি শুনতে চাই। জানেন স্যার, সাধারণ রাত 10টা মানুষের মতো আমারও একটা স্বপ্ন আছে। তুমি কই যাইতেছি মানে? আপনি কেডা? আপনি তো চিনতে পারলাম না। আমার চিনো না, আমি তোমার বিয়া করাবো। ফাতেমা, আমার ভুলে গেছো? কি কইলেন? আপনি আমার বিয়ে করাবো? এই, আপনি আমি কবে বিয়ে করছি? এই তোমাদের মতো পোয়াগুই একটা সমস্যা। বিভিন্ন জায়গায় যাও, সুন্দর সুন্দর ফুলি দেখো, বিয়া করো, মজা লওয়া শেষ, আইয়া পড়ো। তারপর দেখা হইলে আমি তোমায় চিনি না। এই, এতক্ষণ তোর সাথে কিন্তু অনেক ভালো ব্যবহার করছি, আর কিন্তু ভালো ব্যবহার করুন না। এই, তুই কি কইলি? আমি সারা জায়গায় বিয়া করে বেড়াই, হ্যাঁ? আর তুই কইলি তুই সুন্দর। এই, তোর কোন দিক দিয়ে সুন্দর? তোর আগা গোড়া কোনো কিছুই তো সুন্দর না। শোন, আমি গরিব হইতে পারি, কিন্তু তোর মতো একটা মায়ারে কোনোদিন বিয়া করবো না। এই, তোর এই বকবকানি ভাল লাগতেছে না, সর আমার সামনে দিয়ে, সর। শরীরে যাওয়ানোর লেগে তো আমি সামনে আইছি না। অনেক দিন সরাই রাখছো আমারে, কিন্তু আর না চান্দু। এখন আমার নিয়ে তোমার সংসার করানো লাগবো, কারণ আমি তোমার বিয়া করাবো। এই মাইয়া, আমি যে তোরে বিয়া করছি তার কোনো প্রমাণ আছে? প্রমাণ চাইলাইনি গো শোনা, প্রমাণ লাগে না, মুখের কথা এসব। আমি কইছি না আমি তোমার বউ, তুমি আমার স্বামী, ওটাই হাসা। মেজাজটা কিন্তু গরম হয়ে যাইতেছে। এই, তুই কি সামনে দিয়ে যাবি নাকি একটা কিছু কইরা ফেলামু? ও হুনুকা, তোমার কিছু করা লাগতো না, যা করার আমি করলাম। তুমি যদি আমার কথা না মানো, জানো তো আমি সেটা করতে পারি। এলাকার সকল মানুষকে ডাক দিব, আর একটা ফুলি মানুষ যদি ডাক দেয় 20টা বেটা দৌড়ায় আসবো, তো বুঝোই তো 20টা বেজা দৌড়ায় আসলে কি হইব তোমার। হ্যাঁ, 20টা বেজার ফিটনা নিতে তুমি খাইতে পারো, তারপর বুঝবা। ওই দেখ, ওই দেখ। আর কিছু বুঝাইতে হইব তোমারে? না, থাক, আর কিছু বুঝাইতে হইব না, আমি সব বুঝছি। আমার আর নতুন করে বুঝাইতে হইব না, লোকজন ডাকলে ঝামেলা হয়ে যাব। থাক, লোকজন ডাকতে হইব না। বলেছিলাম না মা, এইসব ছোট লোককে বিশ্বাস করতে হয় না, এরা সব কিছু করতে পারে। বাবা, তুমি একটু ওয়েট করো। আমি ওই ছোট লোকের বাচ্চার কাছে গিয়ে এমন উচিত শিক্ষা দিব যে ও জীবনও ভুলতে পারবে না। না না মা, তোকে যেতে হবে না। আরে, ওর মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমাদের মান সম্মান আছে। তুই কোন পরিবারের মেয়ে, কার মেয়ে, সেটা তো মাথায় রাখতে হবে। বাবা, আমার মাথায় আগুন জ্বলে গেছে। আমার মনে হচ্ছে ওই ছোট লোকের বাচ্চাকে গিয়ে এখনই খুন করে আসি। আহা মা, তুই শান্ত হ। চল চল, বাসায় চল, চল। দাঁড়াও, আরে দাঁড়াও। আরে আমার কথাটা তো শুনো। তুই তুই আমার সামনে কেন এসেছিস? সর, আমার চোখের সামনে দিয়ে সর। আমি তোর এই মুখটাও দেখতে চাই না। কেন? আমি কি করছি যে তোমার চোখের সামনে আসুম না? কি করেছিস তুই জানিস না? আমি আমার নিজের চোখে দেখেছি তুই একটা মেয়ের সাথে সম্পর্ক করে তাকে বিয়ে করেছিস। দেখো, তুমি যেগুলা দেখছো সব মিথ্যা কথা, একটাও সত্য না। আমি তো তোকে বিশ্বাস করেছিলাম বলেই তো তোর সাথে একটা সম্পর্ক জড়িয়েছিলাম। আরে তুই তো একটা কামলার বাচ্চা, কামলা, রাস্তায় কাজ করে বেড়াস। তারপর তোর সাথে আমার পরিচয়। ভেবেছিলাম গরিব হলেও তুই ছেলেটা ভালো, কিন্তু আমার চিন্তা ভাবনা টোটালি ভুল ছিল। আসলে আমি কথাগুলো তোমারে বলতাম,
কিন্তু সময়ের কারণে বলা হয়ে ওঠে নাই। আচ্ছা তুমি আমার কথাটা একটু শোনো। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবি না, আমি তোর ওই মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। তাইলে আমাকে এই এতদিনের ভালোবাসার কি হইব? কি বললি? ভালোবাসা? কিসের ভালোবাসা? তুই কি ভুলে গেছিস যে তোর সাথে আমার পরিচয় রাস্তায় হয়েছিল, আর এই রাস্তাতেই তোর সাথে সব সম্পর্ক আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম। আর শোন, আজকের পর থেকে তুই আর কখনো আমার চোখের সামনে আসবি না, আমার সাথে কখনো দেখা করার চেষ্টাও করবি না, কথাটা মনে রাখিস। আসলে আমি তো কিছুই বুঝতে পারতাছি না। সেই দিন ওই মায়াটা হঠাৎ কইলো ও নাকি আমার বিয়ে করা বউ। এইদিকে প্রিয়া আমার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে গেল। আসলে আমার সাথে এসব হইতেছে ডাকি, আমার মাথায় তো কিছু আইতেছে না। যেমনেই হোক ওই মায়াটারে খুঁজা বার করতে হইব, আমার সব কিছু জিগাইতে হইব। আচ্ছা বোন, এটা সত্যি কথা কও তো, তুমি আমার লগে এমনটা কেন করছো? কিসের জন্য করছো? ভাই আমি খেলে এই কামটা করছি শুনতাইনি। আমি আর আমার জামাই একটা গার্মেন্টসে চাকরি করি। ওইখানের বস আইয়া একদিন আমারে কইরা ওই কামটা আমারে করা লাগবো, যদি না করি আমার আর আমার জামাইয়ের চাকরি থেকে বাইর করে দিব। এখন ভাই আমরা গরিব মানুষ, জামাই বউ চাকরি করে আমাদের সংসার চলে। এখন যদি আমাদের চাকরি থেকে বাদ করে দেয়, আমরা না খাইয়ে মরব। কি বলেছে বুঝতে পেরেছো তো? ঠিক এইভাবেই কাজটা করতে হবে। একটু যদি এদিক সেদিক হয় না, তাহলে আমি তোমাকে আর তোমার স্বামীকে আমার গার্মেন্টস থেকে বের করে দেবো। আর এমনি এমনি বার করবো না, তোমাদেরকে চুরির অপবাদ দিয়ে বের করবো, যাতে আর কোথাও কাজ করে খেতে না পাবে। তখন রাস্তায় ঘুরবে আর না খেয়ে মরবে। না না বস, আপনি যেমনি করছেন আমি অমনি করবো, তাও আমাকে চাকরি থেকে বার করবেন না। ঠিক আছে। হ্যাঁ এই নাও, এখানে 10,000 টাকা আছে, কাজটা যেন ঠিক মতন হয়। হ্যাঁ, ওই কারণে ভাই আমি কাজটা করছি। আমি আমার মন থেকে এই কামটা করছি না রে বা। আমি আমার সংসার বাঁচানোর লেগে আর চাকরিটা আবার ঠিকানোর লেগে এই কাজটা করছি রে ভাই, আমার মাফ করে দাও। আচ্ছা আমি মানলাম যে তোমার সংসার বাঁচানোর লেগে তুমি এই কামটা করছো। তুমি কি জানো তোমার এই কামের লেগে আমার কত বড় ক্ষতি হয়ে গেছে? আমার ভালোবাসার মানুষটা আমার সাইডা চইলা গেছে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারতাছি না, তোমার গার্মেন্টসের মালিকের কি স্বার্থ আছে আমার ক্ষতি কইরা? আমি যতটুকু জানি রে ভাই, ওই গার্মেন্টসের মালিকের একটা মাত্রই ফুরি আছে, আর ওই ফুরির লাগে নাকি তোমার ফ্রেন্ড। এখন বসে তো ভাই তোমার লগে ওই ফুরির ফ্রেম মানতে পারতেছে না। ওই ফ্রেমটা ভাঙ্গার লাগে রে ভাই বসে আমারে দিয়ে ওই কাজটা করাইছে। ভাই রে ভাই, আমি মন থেকে ওই কাজটা করছি না রে ভাই, আমারে তুমি মাফ করে দিলাও। তুমি মাফ না করলে রে ভাই মরার পর শান্তি পাইতাম না। ও তার মানে অহন বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। গার্মেন্টসের মালিকের মাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অহনি আমার যাইতে হইব। আমার একটা মিনিট দেরি করা যাইব না, ওরে যাই বুঝাই কইতে হইব। আমি যাই বোন, আমি যাই। কিরে সৈকত, কই যাস? আর একটু কাজ আছে এই জায়গায় তোর তো যাইতেছি। আমি কতক্ষণ ধরে খুঁজতাছি। কেন কি হইছে? তোর মায়ের অবস্থা তো খুব বেশি ভালো না, কেমন যেন করতেছে। কি কি কইতেছস? মায়ের অবস্থা ভালো না? না চল চল বাড়ি চল, চল। বাজান, মা ও বাজান, মা এই তো আমি। কি হইছে মা? তুই আইসোস বাজান, তুই আইসোস। হ্যাঁ মা এই তো আইছি। মা কি হয়েছে তোমার? এখন তোমার কেমন লাগতেছে? বাজান, আমার এখন অনেক ভালো লাগতেছে, এতক্ষণ ভালো লাগে নাই। এখন তুই আইসা পড়ছস না, এখন আমার অনেক ভালো লাগতেছে। আমার এই রাইখা তুই এত সময় কই থাকস বাজান? মা আমার একটু কাম আছিল, এর লেগে বাইরে গেছিলাম। আচ্ছা মা তাহলে তুমি একটা কাম করো, তুমি শুয়ে থাকো, তোমার রিপোর্টগুলো নিয়ে আমি ডাক্তারের কাছে যাই, দেখি ডাক্তার কি বলে। আমি আর কি বলবো বাবা, আমার কিছু বলার নেই। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তাছাড়া তুমি আমাকে যার সাথেই বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। তবুও মা, আমি তোকে ফ্রিলি একটা কথা বলি, মানে তোর যদি পছন্দের কেউ থাকে তুই আমাকে বলতে পারিস।
আমি সারা জীবনই তো তোর আবদার রেখেছি, এটা না হয় রাখবো। না না বাবা, না, আমার কেউ পছন্দ নেই, আমার কেউ পছন্দ নেই। তুমি একটা কাজ করো, পাত্রপক্ষের সাথে কথা বলো, দেখো তারা কি বলে। ঠিক আছে মা, তাহলে আমি আজই কথা বলছি। কি আর বলবো, আমি এখনো বুঝতে পারছি না আপনার মাকে আপনি এখনো বাসায় কিভাবে রাখছেন। ওনার অবস্থা তো খুবই খারাপ, ইমিডিয়েট তো অপারেশন করতে হবে। তাহলে ডাক্তার সাহেব বসে আছেন কেন? অপারেশন করে ফালান। তা তো আমরা করবই, টাকা পয়সা কি রেডি আছে? যদি রেডি থাকে বলুন, আজই আমরা ওনার অপারেশন করে ফেলি। ডাক্তার সাহেব, কত টাকা খরচ হইতে পারে? আপনার মায়ের যা অবস্থা দেখে তো মনে হচ্ছে কমসে কম 1 লক্ষ টাকা লেগে যাবে। 1 লাখ টাকা? ডাক্তার সাহেব, আপনি সব কি কইতেছেন? 1 লাখ টাকা আমি কই পাবো? হ্যাঁ, 1 লাখ টাকাই লাগবে। আপনি আর দেরি করবেন না। যদি আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনার মাকে বাঁচাতে চান, টাকাটা জোগাড় করুন। আরে এই ছেলে, ধ্যান জ্ঞান কোথায় থাকে? রাস্তাঘাটে একটু দেখে শুনে চলবে না? হ, আপনি ঠিকই কইছেন, দেখে শুনে রাস্তায় চলা উচিত। আসলে একটা চিন্তার মধ্যে আছিলাম তো, এর লেগা। চিন্তা? কিসের চিন্তা যে তুমি রাস্তায় এভাবে মানে অন্যমনস্ক হয়ে হাঁটছো? বলো আমাকে। না থাক, আপনার কইয়া কোনো লাভ নাই, এটা অনেক বড় ব্যাপার। আরে বাবা, লাভ থাকতেও তো পারে, তাই না? মানুষ তো মানুষের জন্য। বলো। আচ্ছা, যেহেতু শুনতে চাইতেছেন সেহেতু কই, আমার মায়ের অপারেশনের লেগে 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা? কি অবাক হয়ে গেলেন? আমিও যখন শুনছিলাম তখন আমিও অবাক হয়ে গেছিলাম। টাকাটা কেমনে জোগাড় করুন বুঝতে পারতাছি না, এর লেগেই তো রাস্তায় মাথা ঘুরে পড়ে যেতে গেছিলাম। না, অবাক হয়নি, ভাবছি তোমাকে 1 লাখ টাকা দেবো। আপনি আমার 1 লাখ টাকা দিবেন? কিন্তু কেন, কোন স্বার্থের জন্য আপনি আমার 1 লাখ টাকা দিবেন? স্বার্থ তো অবশ্যই আছে, স্বার্থ ছাড়া কেউ কাউকে টাকা দেয়? টাকা তো দূরের কথা, কেউ কারোর সাথে মিষ্টি করে কথাও বলে না। আমি তোমাকে 1 লাখ টাকা দেব, বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ? আমি যে কোনো কাজ করতে রাজি আছি আমার মায়ের অপারেশনের লেগা। কোন কি কাজ করতে হইব আমার? গুড, বেশি কিছু না, কাজটা খুবই সিম্পল। আমি তোমাকে একটা বোমা দেব, তুমি একটা যাত্রী ভর্তি বাসে সেটা মেরে দেবে। না না, এইসব আপনি কি কন? আমি টাকার লেগে এত বড় জঘন্য কাজ করতে পারব না। বেশ, মেরো না। 1 লাখ টাকা না, এর চেয়ে অনেক কম টাকায় আমি যে কাউকে রাজি করাতে পারবো এই কাজটা করতে। তোমাকে একটা সুযোগ দিতে যাচ্ছিলাম। তোমার মা অসুস্থ, এখন তোমার চোখের সামনে তোমার মা ধুকে ধুকে মরুক, আর তুমি জলজন্ত একটা মানুষ সেটা তাকিয়ে দেখো। তোমার মতো একটা ছেলে থাকতে তোমার মা বিনা চিকিৎসায় মারা যাবে, ব্যাপারটা কি ভালো হবে? আপনি আর দেরি করবেন না। যদি আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনার মাকে বাঁচাতে চান, টাকাটা জোগাড় করুন। ঠিক আছে, আমি আপনার কথায় রাজি। দ্যাটস গুড। নাও 1 লাখ টাকা। আর এই নাও বোমা, একটা যাত্রী ভর্তি বাস দেখে মেরে দেবে। আর শোনো, না মেরে তুমি যদি বলো যে হ্যাঁ বোমা মেরে দিয়েছি, তাহলে আমি কিন্তু ঠিকই বুঝতে পারবো, কারণ আমার লোক তোমার উপর নজর রাখবে। কাজটা ঠিক মতো হওয়া চাই। আচ্ছা ঠিক আছে।
মা কি রে রানা, কি হয়েছে তোর? তুই কাঁদতাছিস কেন? আর মা মা এমনি করে শুয়ে আছে কেন? কি হয়েছে? কথা কস না কেন? আমার মা কথা কয় না কেন? মা 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 কি হয়েছে? রানা কথা কস না কেন? কি হয়েছে আমার মার? আন্টি আর আমাদের মাঝে নাই রে। হঠাৎ করে আন্টির যন্ত্রণা অনেক বাইরে যায় রে। তোর অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, কোথাও পাই নেই গা। পরে আমি আন্টি নিয়ে হসপিটালে যাই। আন্টিকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে আন্টি পানি খাইতে চাইছে, আমি পানি আনার জন্য গেছি। হঠাৎ পিছে তাকায় দিই গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পরে শুনলাম কি যেন গাড়িতে বোম মারছে। ও মা, মা ওঠো না, আমি তোমার লেগে টাকা নিয়ে আইছি। ওঠো মা, মা কথা তোমার চিকিৎসা করাবো আমি। আরে আমি নিজের হাতে নিজের মারে মাইরা মারাইছি। আরে রানা, ওই গাড়িতে বোম আমি মারছিলাম। এই টাকার লেগে আমি বোম মারছিলাম, কিন্তু আমি জানি না যে ওই গাড়িতে আমার মা ছিল। অহন তো বুঝতে পারছেন স্যার, আমি কেন চুপ করে আসছিলাম? আমি শুধু আমার মায়ের খুন করি নাই, আমার মায়ের বাঁচাইতে যাইয়া হাজারো মার বুক আমি খালি করছি। আমি মনে করি আমার ফাঁসি হওয়া দরকার, আমার ফাঁসি হওয়া দরকার, আমার ফাঁসি হওয়া দরকার। সবই বুঝলাম। তারপরেও প্রত্যেক কয়েদির একটা শেষ ইচ্ছা থাকে, কিছু খাওয়া, পছন্দের কাউকে দেখা। আপনার যদি শেষ কোনো ইচ্ছা থাকে আমাদেরকে বলতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আছে স্যার, আমার একটা ইচ্ছা আছে। শেষবারের মতো আমি একটা মানুষের লগে দেখা করতে চাই। আমার একটা মানুষের লগে দেখা করার খুব ইচ্ছা। একবার, শেষবারের মতো একবার দেখতে চাই আমি। অবশ্যই করব। আপনি এটা কি করলেন? আপনি ওনাকে মারলেন কেন? কেন মেরেছে এটা আমাকে জিজ্ঞেস না করে এই ছোট লোকের বাচ্চাকে জিজ্ঞেস করুন। ওসি সাহেব, আপনি কেন এই ক্রিমিনালটাকে আমার বাড়িতে এনেছেন? কেন বাপ্পা সাহেব? আপনার বাসায় আসার আগে তো আপনাকে ফোন করা হয়েছে, আপনি নিজেই তো বললেন আসার জন্য। বাবা, কেন এই ফাঁসির দাগি আসামিকে আমাদের বাড়িতে আসার পারমিশন দিয়েছো? আরে মা, আমাকে তো ফোন করে বললো যে একজন ফাঁসির আসামি তার শেষ ইচ্ছা আপনার বাড়িতে যেতে চায়। আমি ভাবলাম মারাই তো যাবে, আসুক না। কিন্তু এই ছোট লোকের বাচ্চা ক্রিমিনালটা যে এখানে আসবে সেটা কি আমি বুঝতে পেরেছি? বাপ্পা সাহেব, আপনি খুব ভালো করেই জানেন এই ছেলেটা কি করে ক্রিমিনাল হলো, আর এর পিছনে কি কাহিনী আছে সেটা আমরা খুব ভালো করেই জানি। স্যার চুপ করেন, আর কিছু কইতে হইব না। স্যারে একটা নজর দেহরের লেগে আইছি, তারে আমার দেহ শেষ হয়ে গেছে। আমার গলায় ফাঁসির রশি পড়লেও আমার কিচ্ছু হইব না। চলেন। দাঁড়াও সৈকত,
আমি সব কিছু জানতে চাই, আমি সব কিছু শুনতে চাই। কেন তুমি ফাঁসির আসামি হয়েছো বলো আমাকে। আমি আর কিছুই করতে পারব না। আমার যা হারানোর আমি হারাই ফেলছি। আমি তো শুধু একজন মৃত্যু পথযাত্রী। অহরার এইসব কথা কয়ে কি লাভ হইব? না, তারপরও আমি জানতে চাই, আমি সব শুনতে চাই। বলো, চুপ করে আছো কেন বলো। আপনি শুনতে চান? তাহলে আমি আপনাকে বলছি। বাবা, তোমার মন মানসিকতা এত নীচ, এত জঘন্য, তুমি কেন এই কাজটা তুমি করেছো বলো, কেন করেছো? আরে আমি আমার পরিবারের সুনাম, তোর ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে এই কাজটা করেছি মা। তুমি নিজের মান সম্মানের কথা ভেবে, তোমার মেয়ের সুখের কথা ভেবে একটা মানুষের জীবন নিয়ে খেলা করেছো। বাবা, তুমি আমার জীবন নিয়ে খেলা করেছো, তুমি সৈকতের জীবন নিয়ে খেলা করেছো। তাছাড়া তোমারই কারণে সৈকতের মা মারা গিয়েছে। দেখুন বাপ্পা সাহেব, শুধুমাত্র সৈকতের মুখের কথা শুনে আপনাকে কিছুই বললাম না। আমাদের কাছে যদি যথাযথ প্রমাণ থাকতো, আজকে এই ফাঁসির কাঠগড়ায় আপনি থাকতেন। থাক স্যার, আপনি চুপ করেন। আর কোনো কথা কইবার চাই না, চলেন। দাঁড়াও সৈকত, আমাকে তোমার সাথে নিয়ে চলো। মামুনি তুই কি বলছিস? তুই এই ফাঁসির আসামিটার সাথে যাবি মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। চুপ থাকুন বাপ্পা সাহেব। আর একটা কথাও বলবেন না। আমার আপনাকে বাবা বলতে ঘৃণা লাগছে। আপনি কি মানুষ নাকি মানুষ রূপের জানোয়ার? আপনি আপনার মেয়ের সুখের জন্য এই গরিব অসহায় ছেলের হাতে আমাকে তুলে দেননি, কিন্তু আজ আমি আপনাকে স্পষ্টভাবে একটা কথা বলে দিচ্ছি, আমি এই ফাঁসির আসামিকেই বিয়ে করব। আর আপনি থাকুন আপনার মান সম্মান আর টাকা পয়সা নিয়ে। ওসি সাহেব, আমাদের দুজনকে কি একসাথে ফাঁসি দেওয়া যায় না? মানে আমি বলতে চাচ্ছিলাম, সৈকতকে আর আমাকে কি একসাথে ফাঁসি দেওয়া যাবে? না, যাবে না। আর আপনাকে কেনই বা ফাঁসি দিতে যাব? আপনি তো কোনো অপরাধ করেননি। যে অপরাধ করেছে তাকে ফাঁসিতে ঝুলাবো। তার মানে কোনো অপরাধ না করলে আমাদের দুজনকে একসাথে ফাঁসি দিবেন না, তাই না? অপরাধ অপরাধ আপনি এটা কি করলেন? আপনি আমাদের চোখের সামনে একটা মানুষকে খুন করলেন। মানুষ? এই মানুষ রূপে জানোয়ারকে আপনি কিভাবে মানুষ বলছেন? আপনি তো সবই জানেন। এত কিছু শোনার পরেও আপনি কি করে বলছেন যে আমি একটা মানুষকে খুন করেছি? ওসি সাহেব, আমি তো অন্যায় করেছি। আমি নিজ হাতে আপনাদের সামনে আমার বাবাকে খুন করেছি। এবার আমাদের দুজনকে তো একসাথে ফাঁসি দিতে পারবেন, বলুন স্যার? এবার তো আপনি সৈকতের সাথে আমাকে ফাঁসিতে ঝুলাতে পারেন, বলুন? এবার তো ফাঁসি দিবেন আমাদের দুজনকে। দিন, পিস্তলটা দিন, দিন বলছি। ওয়াসিম, লাশটা মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। আসুন।